আপনি যদি এমন টাইপসের বাইকার হন যে কিনা তার চেইন মেইনটেনেন্স হচ্ছে কমপ্লিটলি নেগলেক্ট করেন, আমি প্রিটি শিওর আপনার বাইকটা স্লো। আর আপনার বাইকটা স্লো নট বিকজ অফ ইউর ইঞ্জিন বাট বিকজ অফ ফ্রিকশন ট্যাক্স। তো আজকে আমরা হর্স পাওয়ার নিয়ে কথা বলবো না, আমরা রাদার কথা বলবো হচ্ছে দ্য মোস্ট নেগলেক্টেড পার্ট অফ ইউর ইঞ্জিন, দ্যাট ইজ ইউর চেইন। অ্যান্ড ট্রাস্ট মি, চেইন স্ল্যাক আর হচ্ছে চেইন ড্রাইনেস, এই দুইটা জিনিস আপনার ধারণার থেকে বেশি পাওয়ার হচ্ছে আপনার বাইক থেকে নষ্ট করতেছে। এখন আমরা রাইডাররা যারা আছি, আমরা বেশিরভাগ সময় করি কি, প্রিমিয়াম ফিউল, এক্সস্টার আপগ্রেড, এক্সপেন্সিভ ইঞ্জিন অয়েল, ইসিউ টিউনিং, এগুলো নিয়ে হচ্ছে পড়ে থাকি। অর্থাৎ সামান্য কয়টার একটা মেনটেনেন্স হ্যাবিটের কারণ মানে নেগলিজেন্সি রেখে আমরা দেখা যায় কি আমাদের পুরো এন্টায়ার যে ড্রাইভ চেনটা আছে এই ড্রাইভ চেনটার হচ্ছে একটা ক্ষতি করতেছি। অ্যান্ড দ্যাটস দ্য কন্ট্রাডিকশন। ইউ ওয়ান্ট স্মুথনেস, তাহলে আপনার বাইকটা যেখান থেকে পাওয়ার বানায় সেখান থেকে হচ্ছে স্টার্ট করেন। কেমন একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কম্বাসশন হচ্ছে সিলিন্ডারে, কেমন সেটা আসতেছে গিয়ারবক্স থেকে আপনার এখানে আপনার ফ্রন্ট স্প্রকেট থেকে যাইতেছে আপনার চেইনে, চেইন থেকে যাচ্ছে হচ্ছে সে রিয়ার স্প্রকেটে, অ্যান্ড রিয়ার স্প্রকেট থেকে যাচ্ছে হচ্ছে হুইলে। অর্থাৎ আপনার এখানের কম্বাসশন আর ওখানের হচ্ছে এই যে হুইলের মোশন, এই দুইটার মাঝখানে যে ম্যারেজটা, এই ম্যারেজটা পুরোটা হ্যান্ডেল করতেছে হচ্ছে আপনার চেইনটা। ফাইনাল ড্রাইভের মধ্যে বেল্ট আর একটা হচ্ছে শ্যাফট ড্রাইভ, ওই দুটোর তুলনায় আপনি যদি চিন্তা করেন আমাদের মডার্ন ও রিং অথবা এক্স রিংয়ে যে হচ্ছে চেইন ড্রাইভ যেগুলো আছে ওগুলো খুবই এফিশিয়েন্ট, মারাত্মক এফিশিয়েন্ট, আপনার 97-98% পর্যন্ত এফিশিয়েন্ট হয় এগুলো। বাট এই এফিসিয়েন্সিটা দুটো জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে আপনার চেইনের স্ল্যাক আর আরেকটা হচ্ছে আপনার চেইনের লুব্রিকেশন। এদের মধ্যে যে কোনো একটা অথবা দুটোই যদি আপনার রং হয়, আপনার এই এফিসিয়েন্সিটা মারাত্মকভাবে ড্রপ করবে। ওকে, এখানে আমরা হচ্ছে একটা রাইডারে একটা ভুল করি অনেক সময়, সেটা হচ্ছে আমরা মনে করি যে চেইন যত টাইট হবে আমার মেবি হচ্ছে পাওয়ার ট্রান্সফার তত ভালো হবে। না, একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার পাওয়ার ট্রান্সফারটা নির্ভর করবে হচ্ছে আপনার এই সুইং আর্মের যে পিভট জিওমেট্রি, সেই পিভট জিওমেট্রিটার উপরে। এখন একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনার এই সাসপেনশনটা যখন খেলতেছে, সে যখন কম্প্রেসড হচ্ছে, এই কম্প্রেসড হওয়ার সময় আপনার কাউন্টার শ্যাফট আর হচ্ছে একটা হচ্ছে রিয়ার এক্সেল, কেমন এই দুটার মধ্যকার যে দূরত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ে। এখন সে যখন কম্প্রেসড হচ্ছে, কেমন সে যখন খেলতেছে কম্প্রেসড অবস্থায়, কাউন্টার শ্যাফট, আপনার পিভট আর্ম আর একটা হচ্ছে রিয়ার এক্সেল, তিনটা হচ্ছে একই লাইনের মধ্যে যখন চলে আসে, তিনটা পিভট পয়েন্ট যখন একই লাইনে আসে তখন চেইনটা হচ্ছে সবচেয়ে টাইট অবস্থা থাকে। সে অলরেডি হচ্ছে টাইট অবস্থায় আছে, কেমন সে অলরেডি হচ্ছে, তা আপনার এটা যদি রেস্টেড অবস্থায়, চেইনটা যখন রেস্টেড অবস্থায় আছে এই অবস্থাতে, সে যদি এই অবস্থাতে টাইট থাকে, তাহলে একটা জিনিস চিন্তা করেন, আমি যখন উঠে বাইকটা যখন রাস্তায় চলতেছে, এই যে যখন কম্প্রেশনটা হবে তখন এই দুইটা পিভট পয়েন্টের মধ্যে যখন দূরত্বটা বাড়বে, অলরেডি টাইট চেইনটাকে সে টানতে পারতেছে না, তখন এই টাইট চেইনের মধ্যেই হচ্ছে সে টেনশনটা ক্রিয়েট করবে। ওকে, সো হোয়াট হ্যাপেন্স দেন, এখানে তিনটে স্পেসিফিক জিনিস ঘটবে, কেমন আমি আপনাদেরকে একটু বুঝায় বলতেছি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, একটা ওভারটাইট চেইন যদি আপনি ক্রিয়েট করে যদি থাকে আপনার, সেটা হচ্ছে আপনার তিনটা জিনিসের উপরে, একটা হচ্ছে আপনার কাউন্টার শ্যাফটের বেয়ারিং, একটা হচ্ছে আপনার আউটপুট শ্যাফট, আর হচ্ছে এই রিয়ার হুইলের বেয়ারিং, কেমন টোটাল তিনটা জিনিসের মধ্যে হচ্ছে কন্টিনিউয়াস রেডিয়াল একটা লোড হচ্ছে সে অ্যাপ্লাই করতেছে। তো এখান থেকে হচ্ছে আপনার রোলিং রেজিস্ট্যান্স যেটা আসে, এটা একটা স্ট্রাকচারাল ড্র্যাগে হচ্ছে পরিণত করবে। এখন হ্যাঁ, ঠিক আছে, আমাদের যে বেয়ারিংগুলো আছে এগুলা লোড ক্যারি করার জন্য হচ্ছে ডিজাইন করা হয়, ভালো কথা, বাট এটা একটা নির্দিষ্ট পরিমাণ লোড হচ্ছে ক্যারি করার জন্য তাদেরকে ডিজাইন করে, কেমন এক্সেসিভ অ্যামাউন্ট অফ প্রিলোড যদি আপনি এখানে যদি দেন, সেটা হচ্ছে তাদেরকে ভেতরে যে ইন্টারনাল ফ্রিকশনগুলো আছে, ফ্রিকশনটা হচ্ছে বাড়ায় দেয়, কেমন। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে চেইন অলরেডি টাইট, কেমন চেইন টাইট হওয়ার কারণে এই আপনার চেইনটা যেটা করতেছে, আপনার আউটপুট শ্যাফটটা সে বারবার টাইনা পিছনের হুইলের সাথে হচ্ছে আনার চেষ্টা করতেছে, সে এদিকে এরকম একটা লিনিয়ার হচ্ছে একটা সে পুল হচ্ছে সে এদিকে দিতেছে। এটা দেওয়ার কারণে আপনার এই যে শ্যাফটের যে বেয়ারিংগুলো আছে, এখানকার এই বেয়ারিংগুলো আছে, এগুলো ম্যাসিভ অ্যামাউন্ট অফ রেডিয়াল লোডের উপরে হচ্ছে পড়তেছে, যেটা কিনা হচ্ছে বেসিক্যালি তাদেরকে ওভাবে ডিজাইন করা নাই, এই লোড হচ্ছে হ্যান্ডেল করার জন্য তাদেরকে হচ্ছে ডিজাইন করা হয়নি। তাই বেয়ারিংগুলো একটা জিনিস, এই যে বেয়ারিংগুলো আছে না, এগুলোর ভিতরে যে বলগুলো তাদের যে রেস আছে, এই রেসের অ্যাগেনস্টে গিয়ে হচ্ছে তাদেরকে মানে আপনার চাপা পড়ে কারণে ফ্রিলি যে ঘুরবে তারা, সেই জিনিসটা হচ্ছে করতে পারে না। এটার কারণে হচ্ছে একটা প্যারাসিটিক ড্র্যাগ হয়,
প্যারাসিটিক ড্র্যাগটা কাটায় উঠা আপনার ফ্রিলি ঘোরার জন্য ইঞ্জিনটাকে হচ্ছে আরও বেশি হচ্ছে হর্স পাওয়ার হচ্ছে এক্সপেন্স করতে হয়। হয়তো দেখা যাচ্ছে যে যতটুকু সে হর্স পাওয়ার সে প্রডিউস করতেছে, যতটুকু রিয়ার হুইলে যাওয়ার কথা, এটা রিয়ার হুইলে না গিয়ে ওইটা হচ্ছে আপনার এই যে প্যারাসিটিক লসটা, এই যে ড্র্যাগটা, এই ড্র্যাগটাকে হচ্ছে ওভারকাম করার জন্য খরচ হয়। পাওয়ার লসটা কাজই করে হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি এই সূত্রানুসারে। এখন আপনি যদি হচ্ছে কয়েকশো নিউটনের একটা আনইনটেন্ডেড একটা টেনশন অর্থাৎ অনাকাঙ্ক্ষিত একটা ফোর্স যদি ওখানে অ্যাড করেন, ওই ফোর্সটারে দেন গিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতেছেন আপনার চেইনে যে স্পিডটা আছে সেটা দিয়ে, তাহলে দুইটা একসাথে ট্রান্সলেট হয়ে আপনার স্প্রকেটের যে ইন্টারফেসটা আছে সেখানে হিট উৎপন্ন করবে, যেই হিটটা হচ্ছে কিলোওয়াট পর্যন্ত পৌঁছাইতে পারে। এখন আপনার যত বেশি ফ্রিকশন তত বেশি হিট, যত বেশি হিট তত বেশি প্যারাসিটিক লস, এবং এই লসটা যেহেতু আমার ভেলোসিটির সাথে প্রপোর্শনাল, তো আমি ভেলোসিটি যত বাড়াচ্ছি মানে আমার স্পিডটা যত বাড়াচ্ছি এই পাওয়ার লসটা তত বেশি হবে। আচ্ছা, লাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার চেইনটা কিন্তু কোনো শক্ত সলিড কোনো বেল্ট না, এটা হচ্ছে আপনার পিন, বুশিং, রোলার আর হচ্ছে রিং, ও রিং হোক বা সেটা এক্স রিং হোক, এগুলো দিয়ে তৈরি। তো আপনার চেইন যেহেতু অতিরিক্ত পরিমাণ টাইট হয়, তাহলে এই যে ইন্টারনাল কম্পোনেন্টগুলো আছে, ইন্টারনাল কম্পোনেন্টের উপরে এক্সট্রা হচ্ছে প্রেশার পড়ে, আর এই প্রেশারটা যদি পড়ে এক্ষেত্রে হচ্ছে এই চেনগুলো যে আপনার দুইটা স্প্রকেট আছে, সেটা ফ্রন্ট স্প্রকেট হোক বা পিছনের স্প্রকেট হোক, এই স্প্রকেটের চারপাশে যে আর্টিকুলেট হয়ে ঘুরবে, এই আর্টিকুলেশনের সময় রেজিস্ট্যান্স হোস্টটা বাড়ায়। আর একটা ওভারটাইট চেইন আছে আপনার সাসপেনশন মুভমেন্টটা হচ্ছে রিস্ট্রিক্ট করে দিতে পারে। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার একটু আগে বললাম যে আমার 3টা পিভট পয়েন্ট, আমার চেইনটা যদি এত টাইট হয় যে 3টা পিভট পয়েন্টের মধ্যে একটা স্ট্রেট লাইন হয়ে গেছে সে চেইনটা, কেমন সে আর হচ্ছে তার মধ্যে কোনো স্ল্যাক নাই, ওই সময় যদি আমি একটা ধরেন একটা ভাঙাচোরা রোডে গেলাম, কেমন আমার সাসপেনশনটা খেলতেছে, তখন হবে কি আপনার রোডের যে বামগুলো আছে, এই বামগুলো হচ্ছে হুইলটাকে হচ্ছে উপরের দিকে উঠানোর চেষ্টা করতেছে, আর আপনার চেইনটা হচ্ছে হুইলটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। এই যে দুইটা অপোজিট যে ফোর্স, এই দুইটা অপোজিট ফোর্স হচ্ছে একটা হচ্ছে এখন ফাইট করতেছে। সো এই অবস্থায় আপনি যদি একটা বাম্পের উপর দিয়ে যান, বাম্পের উপর দিয়ে যাওয়ার সময় আপনার বাইকটা হচ্ছে যেখানে গ্লাইড করার কথা গ্লাইড না করবে, সে করবে কি আপনার এই যে এনার্জিটা হচ্ছে আপনার পুরো ড্রাইভ ট্রেনের মধ্যে হচ্ছে ছড়াই দিবে। তো যে কারণে হচ্ছে আপনার দেখা যাবে কি বাইকটা হচ্ছে একটা জার্কি একটা ফিলিং দিতেছে, এটা আপনার কাছে মনে হবে যে মনে হয় আমার সাসপেনশনটা হচ্ছে আইদার নষ্ট হয়ে গেছে অথবা বেশি হার্ড হয়ে আছে। সো টাইট চেইন মানে হচ্ছে আপনি আপনার ইঞ্জিনটাকে লিটারালি আপনার চেইনের সাথে, ড্রাইভ ট্রেনের সাথে হচ্ছে আপনি ফাইট করতে হচ্ছে, তাকে বাধ্য করতেছেন। নাও হিয়ার্স দ্য টুইস্ট, বেশি ঢিলাঢালাও যদি হয় চেইন সেটাও খারাপ, ঠিক আছে, টাইট চেইনের মতো অতটা ভয়াবহ না, বাট ক্ষতিকর নান্দালেস্ট। এখন আপনার চেইন যদি অতিরিক্ত পরিমাণ ঢিলা হয় তাহলে হিস্টেরিসিস আর একটা হচ্ছে হারমোনিক ভাইব্রেশন, এই দুইটা জিনিসের কারণে হচ্ছে আপনার পাওয়ার লস হবে। আমি জিনিসটা একটু বোঝাই বলতেছি, সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, আপনার চেইনটা হচ্ছে ঢিলা, কেমন, তো ঢিলা অবস্থায় ধরেন আপনি রাস্তায় ক্রুজ করতেছেন, তখন যেটা হবে আপনার ইঞ্জিনের এটার নিচের অংশটা, যেটা চেইনের নিচের অংশটা হচ্ছে টাইট থাকবে, উপরের অংশটা হচ্ছে ঢিলা থাকবে। তখন আপনি একটু থ্রটলটা একটু দিলেন, দেওয়ার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে এই উপরের অংশটা তো ঢিলা হয়ে আছে, সে কেমন এই যে ঢিলা হয়ে আছে, সে যে একটু লুজ হয়ে আছে, এই স্ল্যাকটাকে আগে সরাইতে হবে। আপনার ইঞ্জিনটা কি করবে কি, এটা টান মাইরা এই স্ল্যাকটাকে সরাবে, স্লটটাকে সরায় চেইনটাকে টাইনা সে একদম টানা করে দেন গিয়ে হচ্ছে আপনার রিয়ার স্প্রকেট হচ্ছে পাওয়ার যাবে, ওই পাওয়ারটা দেন গিয়ে আপনার রিয়ার হুইলে ট্রান্সফার হবে। সো একটা ছোট্ট একটা ডিলে পাবেন আপনি প্রত্যেকবার যখন ইঞ্জিন ব্রেক করে আবার যখন হচ্ছে থ্রটল দিবেন, থ্রটল দেওয়ার সাথে সাথে হচ্ছে আগে স্ল্যাকটা সরে দেন গিয়ে হচ্ছে পাওয়ার ট্রান্সফার করবে। সো পাওয়ারটা স্মুথলি হচ্ছে রোল অন করবে না। হ্যাঁ, এটা এইভাবে একটু আমি জিনিসটা দিয়ে এই একটা আছে, এটা দিয়ে আমি বুঝাই। এই যে এটার কথা চিন্তা করেন, এই যে আমার এই চেনের উপর অংশটা কেমন, এটা এরকম লুজ হয়ে আছে, আমি যখন ইয়েটা দিলাম, ধরেন থ্রটল দিলাম, থ্রটল দেওয়ার সাথে সাথে এইটা আগে হচ্ছে এবার টান হবে, হওয়ার পরে দেন গিয়ে এই যে এখানে রিয়ার স্প্রকেটটা হচ্ছে এই পাশে, দেন গিয়ে হচ্ছে টানটা পড়বে। তো প্রত্যেকবার হবে কি এই যে এরকম একটা টান মারবে, এরকম করে টান মারবে। তো এটা তো হচ্ছে কি আপনি যখন প্রত্যেকবার যখন থ্রটল দিচ্ছেন না, থ্রটল দেওয়ার পরে আপনার সাথে সাথে তো হচ্ছে পাওয়ারটা রোল অন করার কথা, সেটা না হবে কি থ্রটল দিলেন আগে হচ্ছে এই স্ল্যাকটা যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনার রিয়ার স্প্রকেটে হচ্ছে পাওয়ারটা ট্রান্সফার হবে, মানে হুইল পর্যন্ত হচ্ছে পাওয়ারটা যাবে। তা আমি রোল করলাম, সাথে সাথে তো আমি এক্সপেক্ট করতেছি হচ্ছে বাইক টান মারবে না, দেওয়ার পরে একটু বাইকে হচ্ছে একটু কিছুক্ষণ বসে থাকবে, বসার পরে একটু পরে ধুপ করে হচ্ছে আমার দিবে টান,
কেমন ক্লাঙ্কি, তো একটু পর পর টাং টাং করে হচ্ছে শব্দ পাবেন। ওই যে যখনই চেইনটা টাইট হয়ে, যে একটু আগে দেখাইলাম ওই ফেলে দিছি, টান মেরে যখন হচ্ছে একদম টান টান হয়ে গেছে, তখনই সে পিছের চাকাটারে ভায়োলেন্টলি হচ্ছে টান মারবে। তা আপনার জিনিসটা অনেকটা এরকম হবে, কোথাও রোল অন করলেও আমি হচ্ছে আস্তে সুন্দর করে সামনে যাব না, আমি এরকম চল দিলাম, দেওয়ার পরে একটু পরে আমার হচ্ছে এভাবে পিছন থেকে একটু একটু পর পর ধাক্কা মারা। তো খুবই জার্কি টাইপসের হচ্ছে একটা পাওয়ার ডেলিভারি আপনার বাইকটা দিবে। এটার কারণে লো স্পিড ম্যানুভারিং বলেন বা স্মুথ কর্নারিং বলেন, এগুলো লিটারালি ইম্পসিবল হয়ে যায়। তাছাড়া আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে চেইন স্ল্যাগ যদি বেশি হয়, সেটা আপনার হচ্ছে এই যে কাভারটা আছে, কেমন কাভার বলেন বা সুইং আর্মের পিভট বলেন, এগুলোর মধ্যে কি অনেক সময় বাড়ি মারলে হবে কি, তখন আপনার হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে সে লিটারালি হচ্ছে একে তো শব্দ করবে, ক্যারক্যার ক্যারক্যার করে শব্দ তো করবে, এই প্রবলেম তো আছেই। আর তাছাড়া হচ্ছে আপনার এগুলোর মধ্যে হচ্ছে এগুলো পেইন্ট বলেন এগুলো একদম নষ্ট করে ফেলবে। চেইন যদি ক্ষয়ে যাওয়ার কারণে ঢিলা হয়ে যায়, তাহলে চেইনের যে লিঙ্কগুলো আছে, লিঙ্কগুলো দুইটা পিনের মাঝখানে যে দূরত্ব, এটা স্প্রকেটের দাঁতের যে দূরত্বটা আছে সেটার সাথে আর মিলবে না। তো টেকনিক্যালি মেটাল লিঙ্ক তো আর লম্বা হয় না, বরং পিন আর এটার যে বুশিংটা আছে, বুশিংটা ক্ষয়ে গিয়ে এটার যে পিচটা, অর্থাৎ লিঙ্কগুলোর মাঝখানে যে দূরত্বটা, ওইটা বাইরে যায়। এর ফলে হয় কি, রোলারগুলো গিয়ে আপনার স্প্রকেটের খাঁজের মধ্যে হচ্ছে না বসা, রাদার দাঁতের যে ডগাটা আছে, দাঁতের ডগাতে গিয়ে বসে। তো এই চাপে 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 আলটিমেটলি এই দাঁতগুলো দেখবেন এই শার্কের ফিন, অর্থাৎ হাঙরের যে পাখনা আছে না পিঠের মধ্যে, এই হাঙরের পাখনার মতো হচ্ছে বাঁকা হয়ে যায়। আর একবার যদি এই জিনিসটা হয়, যেটা আমি ছবিতে দেখাইছি, আপনার চেইনটা স্লিপ করা শুরু করবে। এই যে খাঁজগুলো আছে, দাঁতের খাঁজগুলোর মধ্যে আর সে প্রপারলি বসতে চাইবে না। এখন আপনি হয়তো ভাবতেছেন এটা সামান্য ব্যাপার, এটা নিয়ে এত চিন্তার কি আছে? ওয়েট আপ, লেটস টক নাম্বারস দেন। আমার বাইকটাকে হচ্ছে একটা এক্সাম্পলে শুনুন। আপনি হচ্ছে একটা 300 সিসির মেশিন রাইড করতেছেন, যেটা পুশাস অ্যারাউন্ড 29.5 হর্স পাওয়ার অ্যাট দ্য ক্র্যাঙ্ক। এখন এখানে বড় কথা হচ্ছে বাইকটা কতটুকু পাওয়ার প্রডিউস করতেছে, সেটা যতটুকু না হচ্ছে ম্যাটার করতেছে, তার থেকে আরও বেশি ম্যাটার করতেছে আমার চাকা পর্যন্ত কতটুকু পৌঁছাইতেছে। এখন আমি আগেই বলছি যে একটা সুস্থ চেইন ড্রাইভ 97 to 98% এফিশিয়েন্ট হয়, অর্থাৎ এখানে পাওয়ার লস হবে মাত্র 2 থেকে 3%। কিন্তু এখানে তো অবহেলার যে ফ্যাক্টরটা, সেটা আমরা হচ্ছে যোগ করতেছি। এটা যদি যোগ করি, দ্য ম্যাথ চেঞ্জেস। দেখেন, আমার চেইনটা যদি টাইট হয়, অতিরিক্ত টাইট হইলে আমার লস হবে 0.5 থেকে 2 হর্স পাওয়ার। এখন এটা কতটুকু অবহেলা করতেছি আমি, সেটার উপরে এটা অনেকটা ম্যাসিভলি নির্ভর করতেছে। দেন গিয়ে লুজ চেইন যদি হয়, সেটা টাইট চেইনের মতো অত পাওয়ার লস করবে না, বাট স্টিল আপনি 0.5 থেকে 1 হর্স পাওয়ারের মতো এখানে হারাবেন। আর লাস্টলি, চেইন যদি টাইট হোক বা লুজ হোক, এটা পাশাপাশি যদি আবার ড্রাইও হয়, এটা কথা যদি আমরা এখনও বলি না, কিন্তু এখন হচ্ছে এটা নিয়ে ডিসকাস করব। এটা হচ্ছে আপনার কোএফিশিয়েন্ট অফ যে ফ্রিকশনটা, সেটা হচ্ছে বাড়াই দিবে। তো এখন এই রোলারগুলো যেগুলো আছে চেইনের মধ্যে, এরা গ্লাইড করার বদলে উল্টা ড্র্যাগ করবে। তাই এখন 300 সিসির একটা বাইকের মধ্যে সে প্রায় 110টার মতো লিঙ্ক থাকে চেইনের মধ্যে। আপনি 60-70 কিলোমিটার পার আওয়ার গতিতে এই লিঙ্কগুলো স্প্রকেটের উপর দিয়ে খুব দ্রুত ঘুরতেছে। এখন এই 100+ জয়েন্টের যে ঘর্ষণটা, এখানে যে ফ্রিকশনটা, এটা স্থায়ী একটা ব্রেকের মতো হচ্ছে কাজ করতেছে। মাইল্ডলি আপনি ব্রেকটা ধরে রাখতেছেন, অনেকটা ওরকম। এখানেও আচ্ছা আপনি আরও 0.5 থেকে 1 হর্স পাওয়ারের মতো হারাইতেছেন। এখন আপনার চেইন যদি চরম অবহেলার মধ্যে থাকে, নোংরা হয়ে আছে, শুকনো হয়ে আছে, প্লাস হচ্ছে স্ল্যাকের সেটিংস ঠিক নেই, তাহলে দেখা যাচ্ছে কি জাস্ট হচ্ছে হিট আর হচ্ছে ওয়েস্টেড একটা কাইনেটিক এনার্জি, এই দুইটা জিনিসের মধ্যে আপনি অলরেডি 2 থেকে 3 হর্স পাওয়ার মতো আপনি ফেলে দিতেছেন। দ্যাটস 7 to 10% পাওয়ার লস। মানে আপনি পার্মানেন্টলি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইকো মোডে চালাইতেছেন, অনেকটা ওরকম। আপনি ফিউল ঠিকই বার্ন করতেছেন, ফিউলের বিনিময়ে পারফরমেন্সও বাইকটা হচ্ছে প্রডিউস করতেছে, বাট আনফর্চুনেটলি আপনার চেইনটার কারণে ওই পারফরমেন্সটা আপনার পেছনে টায়ার পর্যন্ত পৌঁছাইতেইছেই না। সো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের স্ল্যাকটা সমাধান করি, দেন গিয়ে হচ্ছে আমরা ড্রাই চেইন নিয়ে আসতেছি, কেমন? এখন এটা কিভাবে স্ল্যাকটা মাপতে হবে, এটা একটা খুব সিম্পল একটা সিস্টেম আছে, কেমন? এটা একটা রুলার ধরেন, রুলারটার হচ্ছে এই বরাবর বসাবেন। কোন বরাবর? সেটা হচ্ছে আপনার রিয়ার স্প্রকেট আর ফ্রন্ট স্প্রকেট, এই দুইটার মাঝখানে চেইনটা একদম মাঝখান বরাবর যে অংশটা, এখানে আনতে হবে। আর বাই দ্য ওয়ে, এখন আমার বাইকটা তো সাইড স্ট্যান্ডের উপর আসছে, সাইড স্ট্যান্ডের উপর রাখা যাবে না, এটা ডাবল স্ট্যান্ডের উপরে উঠাইতে হবে, অথবা এখানে প্যাডক স্ট্যান্ড বসানোর পরে ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে এই অবস্থাতে, এই যে চেইনটা রেস্টেড অবস্থায় আছে, এই অবস্থায় হচ্ছে একটা মেজারমেন্ট নেবেন
দেন গিয়ে হচ্ছে চেইনটাকে এইভাবে উপরের দিকে তুলে ধরে দেন গিয়ে হচ্ছে আরেকটা মেজারমেন্ট নেবেন। তাহলে হচ্ছে বেসিক্যালি এই অবস্থায়, রেস্টেড অবস্থায়, আরেকটা হচ্ছে একদম কমপ্লিটলি উপরে থাকা অবস্থায়, এই যে এই দুইটা মাপের মাঝখানে কতটুকু ডিস্টেন্স আছে। তো ধরেন এটা আমি রুলার দিয়ে মাপ নিলাম, একটা হচ্ছে রেস্টেড অবস্থা আমি এখানে পাইলাম, উপরের দিকে তুলে ধরলে এতটুকু পাইলাম। এই যে এই মাপটা আছে না, এই মাপটা হচ্ছে দেন গিয়ে হচ্ছে আপনার ওনার্স ম্যানুয়াল আছে, ওনার্স ম্যানুয়ালের সাথে হচ্ছে ডাবল চেক করবেন। এখন বেশিরভাগ বাইকের ক্ষেত্রে যেটা হয়, এটা 20 থেকে 40 মিলিমিটারের মাঝখানে হচ্ছে রাখতে হয়। আমার বাইকের ক্ষেত্রে হচ্ছে কাইন্ড অফ সেমই, 1.18 থেকে মোস্ট প্রবাবলি 1.56 ইঞ্চ। এখন সেটা ইঞ্চিতে হোক বা মিলিমিটার হোক, যেটা হোক না, রুলার দিয়ে হচ্ছে জাস্ট মাইপা অতটুকুর মধ্যে হচ্ছে থাকলেই হচ্ছে বেসিক্যালি আপনার ইয়েটা ঠিক আছে। কিন্তু এটা যদি দেখেন যে হচ্ছে যে মাপটা হচ্ছে বড় আসতেছে, দ্যাট মিনস হচ্ছে আপনার চেইনটা লুজ। কেমন, স্ল্যাকটা যদি বড় হয় চেইনটা হচ্ছে লুজ, আর এই মাপটা যদি ছোট হয়, স্পেসিফিকেশনের থেকে বাইরে যদি হয়, দ্যাট মিনস আপনার চেইনটা টাইট। আচ্ছা, স্ল্যাক তো ঠিক হলো, এবার আসেন আমাদের শুকনা চেনের সমস্যাটা সমাধান করব। এখন আমাদের বাঙালিদেরকে শেখানো হয়েছে কি, দামি মানেই হচ্ছে ভালো। তা আমরা দোকানে গিয়ে নিয়নের লেবেল লাগানো কোনো রেসিং লুব অথবা কোনো স্পেস ক্রাফটের জন্য ডিজাইন করা লুব, এগুলো দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাই। তো মার্কেট হচ্ছে আমাদেরকে বিশেষ করাইতে চায় যে 2000 টাকা সিরামিক কোটিং যদি না কিনি আমি, তাইলে আমার চেনের ওরিং একদম লিটারে ধ্বংস হয়ে যাবে। বাট সায়েন্স অন্য কথা বলতেছে। এখানে কনফ্লিক্টটা অ্যাকচুয়ালি চিপ ভার্সেস এক্সপেন্সিভ না, কনফ্লিক্টটা হচ্ছে ভিসকোসিটি ভার্সেস পেনিট্রেশনের। ক্যানাডিয়ান ইউটিউব চ্যানেল ফোর্টনাইন, তার যে হোস্ট আছে রায়ান, সে হচ্ছে দুইটা টেস্ট করে আপনার দুইটা আলাদা আলাদা ভিডিওতে, একটাতে হচ্ছে চেইন লুব আর একটা হচ্ছে যে চেইন ক্লিনার, এগুলো হচ্ছে রেকমেন্ড করছিল। এখন আপনি চাইলে ওখান থেকে হচ্ছে ডিরেক্টলি এগুলা আমাদের বাংলাদেশি কনটেক্সট হচ্ছে ইউজ করতে পারবেন। বাট সমস্যাটা হচ্ছে আমরা তো আর কানাডায় থাকি না, আমরা থাকি হচ্ছে বাংলাদেশে, আমাদের জন্য কিছু রেস্ট্রিকশনস থাকে। এখন আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি আর একটা হচ্ছে প্রাইস, কেমন, এই দুইটা জিনিস হচ্ছে বড় একটা ম্যাটার করে। এখন আমি পার্সোনালি টেস্ট করে দুইটা জিনিস হচ্ছে আমাদের বাংলাদেশি কনটেক্সটে আর কি সবচেয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল পাইছি। সেটা একটা হচ্ছে WD-40, ওটা হচ্ছে চেইনটা ক্লিন করার জন্য, আর আরেকটা হচ্ছে কি আমার হেভি গিয়ার অয়েল, যেমন আপনার 85W90 অথবা 80W90, ওই ধরনের যে হেভি গিয়ার অয়েলগুলো আছে, ওই অয়েলগুলো হচ্ছে অ্যাজ চেইন লুব হিসেবে আমি হচ্ছে ইউজ করব। এখন আপনারা কমেন্ট সেকশনে মারামারি লাগাই দেওয়ার আগে সায়েন্সটা একটু শুনেন। WD-40 কোনো লুব্রিকেন্ট না, এটা একটা সলভেন্ট ওয়াটার রিপ্লেসার। কেমন, আপনার ময়লা প্লাস হচ্ছে পুরনো যে গ্রিসগুলো আছে, এগুলো হচ্ছে এটা ডিজলভ করে এটা ময়লাটা পরিষ্কার করতে হেল্প করবে। তো এটা জাস্ট পরিষ্কার করার জন্য, লুবিং করার জন্য না। লুব্রিকেশনের জন্য আপনার ওনার্স ম্যানুয়ালেই হচ্ছে দেখবেন প্রায় সময় বেশিরভাগ বাইকেরই আপনার গিয়ার অয়েল ব্যবহার করার পরামর্শ দেয়। আর গিয়ার অয়েলের ডিজাইনই করা হয়েছে হাই ফিল্ম স্ট্রেংথ, গুড শিয়ার স্ট্যাবিলিটি আর এক্সিলেন্ট প্রেশার রেজিস্ট্যান্সের জন্য। এক্স্যাক্টলি হোয়াট এ চেইন নিডস। ইজ ইট ফ্ল্যাশি? নো, বাট ইজ ইট এফেক্টিভ? অ্যাবসলিউটলি। তো এই প্রসেসটা কি, আপনার বাইকটা যদি স্পোর্টস বাইক হয়, এরকম প্যাডক স্ট্যান্ডের উপরে বাইকটাকে বসান, অথবা নর্মাল বাইক যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ডাবল স্ট্যান্ড তো আছে, ডাবল স্ট্যান্ডের উপরে বাইকটাকে বসান। এবার চেনের মধ্যে WD-40 হচ্ছে স্প্রে করেন। বাট মাথায় রেখেন, এটা কখনো ইঞ্জিন চালু রাখা অবস্থায় বাইক গিয়ারে দিয়ে চেইন হচ্ছে পরিষ্কার করবেন না, ম্যানুয়ালি হচ্ছে চাকাটা ঘুরাবেন। ভিডিওর মধ্যে যেটা করা হইতেছে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসের জন্য। আপনি এটা যদি করতে যান তাহলে কিন্তু আঙ্গুল হারানোর একটা সম্ভাবনা আছে। এবারে লো প্রেশারে পানি দিয়ে জাস্ট ফার্স্টে হচ্ছে ময়লা গ্রিড যেগুলো আলগা হয়ে গেছে অলরেডি WD-40 কারণে, ওগুলো একটু ধুয়ে ফেলেন। ধুইয়া দেন গিয়ে হচ্ছে একটা পরিষ্কার কোনো কাপড় টাপড় দিয়ে আপনার চেইনটা কমপ্লিটলি শুকায় নেন। এবার চেইনের রোলারের উপরে হচ্ছে গিয়ার অয়েলটা দেন, করে তারপরে হচ্ছে 10-15 মিনিটের মতো ফালায় রাখেন। এটার কারণ হচ্ছে গিয়ার অয়েলে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই আপনি যদি হচ্ছে 10-15 মিনিটের মতো ফালায় রাখলে এটা আপনার পুরো চেইনের মধ্যে হচ্ছে প্রপারলি বসে দেন গিয়ে যদি বাইকটা যখন চালাবেন, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে তেলটা নিজেই হচ্ছে আপনার পিন, তারপর রোলারের যে অভ্যন্তরীণ যে অংশগুলো আছে ওগুলোর মধ্যে অটোমেটিক্যালি চলে যাবে। সো হিয়ারস ইউর চেকলিস্ট। ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে ওনার্স ম্যানুয়াল অনুসারে আপনার চেইনের স্ল্যাক ঠিক আছে কিনা, স্ল্যাকটা হচ্ছে আগে চেক করেন। স্ল্যাকটা যদি ঠিক থাকে তাহলে এরপরে দুইটা জিনিস করেন, সেটা হচ্ছে একটা WD-40 দিয়ে তাকে ক্লিন করেন, ক্লিন করে দেন গিয়ে জাস্ট হেভি একটা গিয়ার অয়েল দিয়ে তাকে লুপ করে ফেলেন। এই জিনিসগুলো হচ্ছে রিপিট করবেন এভরি 500 to 700 কিলোমিটার। যদি বৃষ্টির দিন হয় তাহলে এইটাকে আর একটু ছোটো রাখেন ইন্টারভালটা, বৃষ্টির দিন না হলে এত প্রবলেম নেই, 500-600 কিলোমিটার পরপর করলেই হচ্ছে। সো আপনার বাইক যদি রাফ ফিল হয়, বিফোর ব্লেমিং দ্য ইঞ্জিন অর এনি আদার সিস্টেমস, জাস্ট লুক ডাউন, চেইনটা একটা বার চেক করেন। বিকজ সামটাইমস যেটা হয় সেটা হচ্ছে
একটা স্মুথ বাইক আর একটা রাফ বাইক, এই দুইটার জিনিসের মাঝখানে জাস্ট ডিফারেন্সটা হচ্ছে স্ট্রেফ একটা প্রপারলি মেনটেন চেক, দ্যাটস ইট।